আসসালামু আলাইকুম। তো আমি ইতিপূর্বে মলিকুলার অরবিটাল থিওরির উপর ২টা লেকচার তৈরি করেছি। আজকে এটা আমার ৩য় লেকচার। আজকের এই লেকচারটা খুবই ইন্টারেস্টিং। এটার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট মলিকুলার অরবিটাল থিওরিটা যেসব কারণে পড়ে না, সেই কারণগুলা আজকে আমরা এখানে ব্যাখ্যা করব। এই বিষয়গুলোর জন্য স্টুডেন্টরা মলিকুলার অরবিটাল থিওরি পড়তে চায় না, কারণ তারা এই বিষয়গুলো বুঝে না আসলে। তো আমি চেষ্টা করব এই বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করতে। তো আজকের বিষয়টা কি? আমরা গত ২ লেকচারে দেখেছি যে আহ, ২টা অ্যাটমিক অরবিটাল একত্রিত হয়ে, ধরে নিলাম এটা হাইড্রোজেনের ২টা অ্যাটমিক অরবিটাল, ২টা অ্যাটমিক অরবিটাল একত্রিত হয়ে একটা যখন একটা মলিকুল ফর্ম করে, তখন সেই মলিকুলের মধ্যে অ্যাটমিক অরবিটাল গুলা মলিকুলার অরবিটালে থাকে। তো আমরা লাস্ট ২ লেকচারে এটা দেখেছি যে কেন এভাবে অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল ফর্ম হয়। তো আজকে আমরা দেখব যে অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল ফর্ম হওয়ার জন্য কিছু আমাদের ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। সেই ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টগুলো আমরা আজকে দেখব। তো সেটাকে নাম দেওয়া হয়েছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমরা বলবো LCA, এল ফর লিনিয়ার, সি ফর কম্বিনেশন, এ ফর অ্যাটমিক অ্যান্ড ও ফর অরবিটাল। তো ব্যাপারটা কি আসলে আমরা দেখি, আস্তে আস্তে আমরা দেখব। এবং আজকের লেকচারেও আমি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেখাবো না, কারণ সেটা দেখাতে আরো দেরি হবে। মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের জন্য যে বিষয়গুলো দরকার আমি সেই বিষয়গুলোকে আগে ক্লিয়ার করে নিতেছি। ওকে, সো হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল? বলতেছে যে দ্য ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করতে হবে কিসের জন্য? ফর দ্য কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের জন্য। কেন আমরা অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন করব? in order to obtain molecular orbital, অর্থাৎ আমরা মলিকুলার অরবিটাল পাওয়ার জন্য অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন করব। এবং সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে ইজ নোন এজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। ওকে, তাহলে ব্যাপারটা কেমন? প্রথমেই আমি বলে নেই, আমরা জানি যে ইলেকট্রনের ডুয়াল প্রপার্টিস আছে। একটা হচ্ছে ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসেবে চিনি, আবার একইভাবে ইলেকট্রনকে আমরা ওয়েভ হিসেবেও চিনি। এখন আমরা নতুন করে একটা ফাংশনের সাথে পরিচিত হব, যে ফাংশনটাকে আমরা বলবো সাই। এই সাইটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন, সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন। তো এটাকে আরো বিস্তারিতভাবে যদি বুঝতে চাই তাহলে কি হবে, যে সাই হচ্ছে দ্য বিহেভিয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ওই আচরণটা কোনটা, অ্যাজ এ ওয়েভ। অর্থাৎ ইলেকট্রনের দুইটা আচরণের মধ্যে একটা আচরণ হচ্ছে ওয়েভ হিসেবে ইলেকট্রন তার বৈশিষ্ট্য প্রদর্শন করে। তো সেটাই ওয়েভ ইজ ডেসক্রাইবড বাই এ ওয়েভ ফাংশন। ইলেকট্রন ওয়েভ হিসেবে যে আচরণটা প্রদর্শন করে, সেই আচরণকে একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং সেই ওয়েভ ফাংশনটাকে আমরা প্রকাশ করি সাইয়ের মাধ্যমে। তাহলে আমি যদি বলি যে সাইটা কি, সাই হচ্ছে ইলেকট্রন ওয়েভ হিসেবে যে আচরণটা প্রদর্শন করে, সেই আচরণকে আমাদের একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে হয়, এবং সেই ফাংশনটাকে আমরা ধরে নেই সাই হিসেবে। তো আমরা যাই আস্তে আস্তে। আমি ধরে নিলাম এটা হাইড্রোজেনের একটা অ্যাটম, যেটাকে আমি নাম দিয়েছি এইচ ফর হাইড্রোজেন, এবং এ দিয়ে আমি বুঝেছি এটা হাইড্রোজেনের যেই অ্যাটম সেটার নাম দিয়েছি আমি এ। এবং এটা হাইড্রোজেনের আরেকটা অ্যাটম যার নাম দিয়েছি আমি বি। এবং এই ভিতরে যেই স্পিন আমি দেখাইছি এটা হচ্ছে হাইড্রোজেনের দুইটা অ্যাটমে দুইটা ইলেকট্রন আমি প্রকাশ করেছি। তাহলে হাইড্রোজেনের এ অ্যাটমে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন সেটাকে আমি প্রকাশ করেছি সাই এ দিয়ে, এবং হাইড্রোজেনের যে বি অ্যাটম সেটার মধ্যে ইলেকট্রনের যেই ওয়েভ ফাংশন সেটাকে আমি প্রকাশ করেছি সাই বি দিয়ে। অর্থাৎ সাই এ এবং সাই বি হচ্ছে ইলেকট্রনের যেই ওয়েভ ফাংশন একটা অ্যাটমের মধ্যে, সেই ওয়েভ ফাংশনটাকে আমরা প্রকাশ করেছি সাই এ এবং সাই বি দিয়ে। হাইড্রোজেন এ এর ওয়েভ ফাংশন হচ্ছে সাই এ, এবং হাইড্রোজেনের বি এর ওয়েভ ফাংশন হচ্ছে সাই বি। তো আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা দুইটা অ্যাটম, আমরা হাইড্রোজেনের দুইটা অ্যাটম বা যে কোনো অ্যাটম হতে পারে, আমরা বোঝার সুবিধার্থে হাইড্রোজেনের উদাহরণটা আনি, কারণ হাইড্রোজেনের উদাহরণটা যদি আমরা খুব সহজে বুঝে যেতে পারি তাহলে বাকি উদাহরণগুলো বোঝা আমাদের জন্য খুব সহজ হবে। তো আমাদের টার্গেট হচ্ছে হাইড্রোজেনের দুইটা অ্যাটমিক অরবিটালকে একত্রিত করে মলিকুলার অরবিটাল ফর্ম করে। তো সেই জন্য আমরা তো অলরেডি পরিচিত হইলাম যে সাই এ হচ্ছে
হাইড্রোজেন এ অ্যাটমের ওয়েভ ফাংশন এবং সাই বি হচ্ছে হাইড্রোজেন বি অ্যাটমের ওয়েভ ফাংশন। এখন এই ওয়েভ ফাংশন গুলো হচ্ছে অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশন, কিন্তু আমাদের বুঝতে হবে মলিকুলার অরবিটালের ওয়েভ ফাংশনটা কেমন। তো মলিকুলার অরবিটালের ওয়েভ ফাংশন বোঝার জন্য আমরা যেটা করেছি যে এই যে সাই, এটা হচ্ছে মলিকুলার অরবিটালের ওয়েভ ফাংশন। সেটা কি হতে পারে, সাই এ এর সাথে আইদার এডিশন হতে পারে অর সাবস্ট্রাকশন হতে পারে। অর্থাৎ এই যে সাই এ এবং সাই বি, এই দুটার মধ্যে একবার পজিটিভ করব আমরা আর একবার নেগেটিভ করব, তাহলে পজিটিভ এবং নেগেটিভের ফলে আমরা দুইটা রিলেশন পাবো, এবং সেই দুইটা রিলেশন হবে আমাদের হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল থেকে যে মলিকুলার অরবিটাল ফর্ম হবে, সেই মলিকুলার অরবিটালে হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোর ওয়েভ ফাংশনটা কেমন হবে সেটা বোঝার জন্য আমরা অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশনের মধ্যে আইদার এডিশন অর সাবস্ট্রাকশন করে মলিকুলার অরবিটালের ওয়েভ ফাংশনের সাথে পরিচিত হব। তো এরপর কি হবে, আমি সাই এ প্লাস মাইনাস সাই বি করেছি, তাহলে এখান থেকে আমরা দুইটা রিলেশন পাবো। প্রথম রিলেশন আমরা পজিটিভ দিয়ে নিলাম, অর্থাৎ সাই এ প্লাস সাই বি। এটা হচ্ছে হাইড্রোজেনের এই যে সাই এ এবং সাই বি কে পজিটিভ, অর্থাৎ যোগ করলে যা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল থেকে, এই দুটো অ্যাটমিক অরবিটাল থেকে যে মলিকুলার অরবিটালটা আমরা পাবো, সেই মলিকুলার অরবিটালে হাইড্রোজেনের ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা কেমন হবে সেটাকে আমরা প্রকাশ করেছি সাই বি। তো আমরা গত লেকচারে শিখেছি বন্ডিং অরবিটাল কি, অ্যান্টি বন্ডিং অরবিটাল কি। আমরা জানি যে আমরা যদি হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটালে যাই তাহলে আমরা সেখানে বন্ডিং অরবিটাল পাবো, একইভাবে অ্যান্টি বন্ডিং অরবিটালও পাবো। এর জন্য আমি এখানে সাই এর উপর একটা বি দিয়েছি, এই বি দিয়ে ইন্ডিকেট করে বন্ডিং, আর সাই বি দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার অরবিটালে যে বন্ডিং মলিকুলার অরবিটাল, সেই বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা কেমন। তো এটাকে আমরা পাই হচ্ছে, যদি আমরা পজিটিভ করি অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশন দুটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেনের বন্ডিং অরবিটালের ইলেকট্রনের ওয়েভ ফাংশন। তো এটা আমি এখানে ক্লিয়ার করে দিছি যে সাই বি ইন্ডিকেট যে বন্ডিং মলিকুলার অরবিটাল, এই বি ইন্ডিকেট করে বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন সেটা হচ্ছে সাই বি। এবং আমরা লাস্ট লেকচারে দেখেছি যে বন্ডিং মলিকুলার অরবিটালগুলোর এনার্জি কম হয় অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের তুলনায়, এবং আমরা সর্বপ্রথম লেকচারে দেখেছি যে যেই অরবিটালের এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি হয়। এটা আমি প্রথম লেকচারে দেখিয়েছি। ওকে, এরপর আমরা কি করলাম, আমরা পজিটিভ করে একটা রিলেশন পেয়েছি। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি আবার নেগেটিভ করি, অর্থাৎ সাই এ মাইনাস সাই বি, তাহলে আমরা হাইড্রোজেনের মলিকুলার অরবিটালের আরেকটা অরবিটালের ওয়েভ ফাংশনের সাথে পরিচিত হবো, এবং সেটা কোন অরবিটালের ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটালের ওয়েভ ফাংশন। অর্থাৎ আমি যদি হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালের দুইটা অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশনের মাইনাস করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেনের একটা মলিকুলার অরবিটাল যেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, সেই মলিকুলার অরবিটালে হাইড্রোজেনের ওয়েভ ফাংশনটা কেমন সেটাকে আমি প্রকাশ করেছি সাই এ এর মাধ্যমে। তো এটা এখানে ক্লিয়ার করেছি যে সাই এ, এ ফর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ ইলেকট্রনটা অ্যাটমিক অরবিটাল থেকে যখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে তখন তার ওয়েভ ফাংশনটা কেমন হবে, তখন তার ওয়েভ হিসেবে আচরণটা কেমন হবে সেটাকে আমরা প্রকাশ করেছি সাই এ এর মাধ্যমে। তো এই যে সাই এ সাই বি, এই ব্যাপারগুলো আসলে দেখতে স্টুডেন্টদের কাছে একটু ভয় লাগে, এই জন্য তারা হচ্ছে এই জিনিসগুলোকে স্কিপ করে, কিন্তু আমি বিশ্বাস করি আমি সর্বাত্মক চেষ্টা করব যাতে এই বিষয়গুলোকে খুব সহজে উপস্থাপন করতে পারি। ওকে, তাহলে আমরা দেখেছি সাই বি ফর বন্ডিং মলিকুলার অরবিটাল, এ ফর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো লাস্ট লেকচারে আমরা দেখেছি যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বন্ডিং মলিকুলার অরবিটালের তুলনায় বেশি হয়, এবং এটাও আমরা সর্বপ্রথম লেকচারে দেখেছি যে যার এনার্জি যত বেশি তার স্টেবিলিটি তত কম। তো রিমাইন্ডার হিসেবে যদি আমি বলি, এটা যদি আমার একটা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের একটা হাইড্রোজেনের জন্য আমি যদি একটা চিত্র হিসেবে কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অ্যাটমিক অরবিটাল, ধরে নিলাম এটা হাইড্রোজেন এ এর অ্যাটমিক অরবিটাল, এবং এই পাশেরটা হচ্ছে হাইড্রোজেন বি এর অ্যাটমিক অরবিটাল। অতএব দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমি এখন দুইটা মলিকুলার অরবিটাল পাবো, যার মধ্যে একটা এই নিচেরটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর এই উপরেরটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো নিচে উপরে বলতে আমি কি বুঝাইতেছি যে এই যে একটা এনার্জি অ্যাক্সিস, এই এনার্জি অ্যাক্সিসের সাপেক্ষে আমার যেই দুইটা অ্যাটমিক অরবিটাল ছিল তার তুলনায় আমার বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম, এই জন্য আমি এটাকে নিচে দেখিয়েছি, এবং এই যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তার এনার্জিটা হচ্ছে বেশি, এই জন্য একে আমি কি উপরে দেখিয়েছি। এবং আমরা এটাও শিখেছি যে যেহেতু বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম অতএব তার স্টেবিলিটি বেশি, এখানে দেখিয়েছি, এবং যেহেতু অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি অতএব তার স্টেবিলিটি কম, এটা আমি এখানে দেখিয়েছি।
ওকে, তাহলে আমরা পরিচিত হলাম যে সাই কি, সাই এ, সাই বি কি, এবং তাদের মধ্যে আইদার এডিশন হতে পারে অর সাবট্রাকশন হতে পারে। ওকে, এবার আমরা যাব টু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে। তো আগের পেজে দেখলাম আমরা যে সাই বি ইজ ইকুয়াল সাই এ প্লাস সাই বি, অর্থাৎ আমি হাইড্রোজেনের দুইটা অ্যাটমিক অরবিটালের মধ্যে অ্যাডিশন করেছি এবং এই অ্যাডিশনের ফলে আমি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রনের ওয়েভ ফাংশনের সাথে পরিচিত হয়েছি। তাহলে আমি এই ইকুয়েশনটা আগের পেজে পেয়েছি। এখন আমি জাস্ট এই ইকুয়েশনটাকে দুই পাশে স্কোয়ার করে দিব। যদি দুই পাশে স্কোয়ার করে দেই তাহলে সাই বি এটাকে স্কোয়ার করে দিলে হবে সাই বি স্কোয়ার। ওকে, আর এই পাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে যেটা হবে এ স্কোয়ার অর্থাৎ সাই এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে সাই বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2a হচ্ছে কি সাই এ এবং বি হচ্ছে কি সাই বি। ওকে, আমি কি করেছি, জাস্ট এই ইকুয়েশনটাকে দুই পাশে স্কোয়ার করে দিয়েছি এবং স্কোয়ার করার ফলে আমি এই একটা ইকুয়েশন পেয়েছি, যে ইকুয়েশনটাকে আমি নাম দিয়েছি ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা তো সাই এ, সাই বি এবং সাই এর সাথে পরিচিত হয়েছি, কিন্তু এখন সাইয়ের উপর একটা স্কোয়ার চলে আসছে, সাইয়ের উপর স্কোয়ার চলে আসছে। তাহলে এখন সাই স্কোয়ার দিয়ে আসলে কি ইন্ডিকেট করে, এই যে সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার, অথবা যদি শুধু সাই স্কোয়ার থাকতো তাহলে সেটা কি ইন্ডিকেট করতো, সেটা ইন্ডিকেট করে আসলে যদি সাইয়ের উপর কখনো স্কোয়ার থাকে সেই জিনিসটা ইন্ডিকেট করে যে ইলেকট্রন চার্জ ডেনসিটি, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব কেমন, অথবা এটাকে যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে হবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। অর্থাৎ সাই স্কোয়ারটা ইন্ডিকেট করে যে ইলেকট্রন চার্জ ডেনসিটি, অর্থাৎ ইলেকট্রনের চার্জের ঘনত্বটা কেমন আছে। এটাকে যদি আমি একটা ডায়াগ্রামে ক্লিয়ার করতে চাই, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার যে কোনো একটা অ্যাটম। তো এই অ্যাটমের এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, যেখানে এটা প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, আর এটা দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর আরেকটা ইলেকট্রন আছে। এখন সাই স্কোয়ার সেটা হতে পারে সাই এ স্কোয়ার অর সাই বি স্কোয়ার, যাই হোক, যে সাইয়ের উপর স্কোয়ার থাকলে সেটা কি ইন্ডিকেট করে, এই যে আমার একটা শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা বা ইলেকট্রনের যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে ইন্ডিকেট করে হচ্ছে সাই স্কোয়ার। আমার একটা এই শক্তি স্তর, এই শক্তি স্তরের এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আমি যদি এই শক্তি স্তর থেকে একটু দূরে যেতে শুরু করি তাহলে আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি কমতে থাকবে, এবং সেইখানে তাহলে আমরা কি বলবো যে সাই স্কোয়ারের মান কমতে থাকবে, অর্থাৎ ইলেকট্রন চার্জ ডেনসিটি কমতে থাকবে। একইভাবে আমি যদি আমার এই শক্তি স্তর থেকে ক্রমাগত নিউক্লিয়াসের দিকে যেতে থাকি তাহলে কি আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে, তাহলে আমি বলবো কি ইলেকট্রন চার্জ ডেনসিটি কমতে থাকবে, অর্থাৎ সাই স্কোয়ারের মান কমতে থাকবে। কিন্তু আমি যদি যে কোনো একটা শক্তি স্তরকে ফিক্সড করি তাহলে ওই শক্তি স্তরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ সেখানে ইলেকট্রন চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি এবং আমার সাই স্কোয়ারের মান সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমি কি বুঝলাম যে এই যে সাই স্কোয়ার এবং সাই বি স্কোয়ার বা যে কোনো সাই স্কোয়ার দিয়ে কি ইন্ডিকেট করে যে ইলেকট্রন চার্জ ডেনসিটি, ইলেকট্রনের ঘনত্বটা কেমন, এবং এটাকে যদি সহজ ভাষায় বলি তাহলে কি বললাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ একটা নিউক্লিয়াসের আশেপাশে, এই যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আশেপাশে তো অনেক জায়গা আছে, এই আশেপাশের জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কেমন, ইলেকট্রন চার্জ ডেনসিটিটা কেমন, সেটাই হচ্ছে আমার সাই স্কোয়ার। ওকে, এবার আমরা আমাদের ইকুয়েশনে ফিরে যাই। এই যে আমার এক নম্বর ইকুয়েশন, এই এক নম্বর ইকুয়েশনের যদি আমি তাকাই তাহলে আমি দেখবো যে সাই বি স্কোয়ার এটা কি ইন্ডিকেট করে যে বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন চার্জ ডেনসিটিটা কেমন, সেটা ইন্ডিকেট করে সাই বি হোল স্কোয়ার। তাহলে আমি দেখবো এই সাই বি হোল স্কোয়ারটা এই সাই এ হোল স্কোয়ার প্লাস সাই বি হোল স্কোয়ার এই দুইটার যোগফলের চেয়ে বড়। কি পরিমাণে বড়, এই যে প্লাস, এই প্লাস অংশটুকু পরিমাণে বড়, সেটা কত 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি, অর্থাৎ 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি এই পরিমাণ বড়, কার চেয়ে বড়, এই সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার করলে আমি যেই টার্মটা পাবো সেই টার্মটার চেয়ে এই সাই বি হোল স্কোয়ারটা বড়, এবং যে পরিমাণে বড় সেটা হচ্ছে 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি। ওকে, তো সেটাই আমি ইন্ডিকেট করেছি এখানে যে সাই বি হোল স্কোয়ার অ্যান্টি বন্ডিং, এটা হবে বি ফর বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেনসিটিটা কেমন, সেটা হচ্ছে আমার হাইড্রোজেনের দুইটা অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন চার্জ যদি আমি যোগ করি তার চেয়েও বেশি, এই জন্য আমি গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেখিয়েছি। তো কতটুকু পরিমাণে বেশি সেটা আমি দেখিয়েছি, কত 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি, এবং এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি যে সাই এ হোল স্কোয়ার এটা হচ্ছে এ নামক যে হাইড্রোজেন অ্যাটমটা ছিল তার ইলেকট্রন চার্জ ডেনসিটি, এবং এইচ বি ফর বি নামে যে হাইড্রোজেন অ্যাটমটা ছিল তার যে চার্জ ডেনসিটি অ্যাটমিক অরবিটালে সেই ইলেকট্রন চার্জ ডেনসিটিটা হচ্ছে সাই বি হোল স্কোয়ার।
ওকে, এখন আমরা যেহেতু ইলেকট্রন চার্জ ডেনসিটি দেখলাম এবং ইলেকট্রন চার্জ ডেনসিটির উপর আমাদের এই যে এই ইকুয়েশনটা দেখলাম, আমরা তো এটা ম্যাথমেটিক্যাল রূপে দেখলাম। এখন আমরা এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখব, যেটা হচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায়, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তারা বুঝে না। আমরা এই ইকুয়েশন থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখব। ওকে, সো আমার হচ্ছে এটা সেই গ্রাফ, যেই গ্রাফে আমি এখন এই ইকুয়েশনটাকে, এই 1 নাম্বার ইকুয়েশনটাকে ডিসক্রাইব করব। তো ব্যাপারটা আসলে কি, আমার এখানে এই গ্রাফে দুইটা এক্সিস আছে, আমি এক্স এক্সিসে রেখেছি বন্ড ডিস্টেন্স। তো বন্ড ডিস্টেন্স ব্যাপারটা আসলে কি, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের একটা অ্যাটম, যে অ্যাটমটা হচ্ছে হাইড্রোজেনের এ, এটা হচ্ছে হাইড্রোজেনের বি অ্যাটম। এই দুইটা অ্যাটম একত্রিত হয়ে একটা হাইড্রোজেনের মলিকুল ফর্ম করেছে, H2, একটা মলিকুল ফর্ম করেছে। তো সেই মলিকুলের মধ্যে এই হাইড্রোজেন এ এর অ্যাটমের নিউক্লিয়াস থেকে হাইড্রোজেন বি এর অ্যাটমের নিউক্লিয়াস পর্যন্ত যে ডিসটেন্স, সেটাই হচ্ছে আমাদের কি বন্ড ডিসটেন্স। এই বন্ড ডিসটেন্সটা, এই যে বন্ড ডিসটেন্স আমি কালো কালি দিয়ে ইন্ডিকেট করলাম, সেই বন্ড ডিসটেন্সটাকে আমি এখানে এই যে এই এক্স অ্যাক্সিসে আমি দাগাঙ্কিত করেছি। সো এক্স অ্যাক্সিসে আমার আছে বন্ড ডিসটেন্স, আর ওয়াই অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে আছে ইলেকট্রন চার্জ ডেনসিটি, অর্থাৎ সাই স্কয়ার। এই যে সাই স্কয়ার নিয়ে আমরা যে আলোচনাটা করলাম, সেটা আছে আমার এই ওয়াই অ্যাক্সিস, ইলেকট্রন চার্জ ডেনসিটি, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্বটা এই বন্ড ডিসটেন্স অনুসারে কেমন, সেটা আমরা এই গ্রাফে শিখব। ওকে, তো প্রথমে যে এই যে আমি একটা এই যে এই গ্রাফটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে সাই এ হোল স্কয়ার, অর্থাৎ হাইড্রোজেনের এ অ্যাটমের মধ্যে ইলেকট্রনের যে চার্জ ডেনসিটি ছিল, সেটা ইন্ডিকেট করে সাই এ হোল স্কয়ার। এখন গ্রাফটা আসলে কি, শূন্য থেকে শুরু হয়েছে, ইলেকট্রন চার্জ ডেনসিটি শূন্য থেকে শুরু হয়েছে, হতে হতে ক্রমাগত বৃদ্ধি পেয়ে একটা সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, আবার ক্রমাগত হ্রাস পেয়ে 0 হয়ে গেছে। তো এটা আসলে কেন হলো, তো এটা যদি আমরা এখানে আমরা কল্পনা করলাম, এটা হচ্ছে আমার সেই হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন এ এর একটা অ্যাটম। তাহলে আমি এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে আমার নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন চার্জ ডেনসিটি প্রথমে কত, 0। আমি যতই প্রথম শক্তি স্তরের দিকে যেতে থাকবো, আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি তত বৃদ্ধি পেতে থাকবে। তো এটাকে আমি এই যে প্রথমে 0 ছিল, 0 থেকে বৃদ্ধি পেতে পেতে এরকম একটা সর্বোচ্চ মানে গেল। তো সেটাকেই আমি এখানে দেখিয়েছি, এই যে 0 থেকে বৃদ্ধি পেতে পেতে একটা সর্বোচ্চ মানে গেল। এটা হচ্ছে বন্ড ডিস্টেন্সের সাপেক্ষে হাইড্রোজেন অ্যাটমের। ওকে, এরপর কি হবে, আমি যদি এই প্রথম শক্তি স্তর থেকে আরো দূরে যেতে থাকি, তাহলে কি আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি কমতে থাকবে। আমি যদি আরো উপরের দিকে যেতে থাকি, তাহলে হাইড্রোজেনের তো ইলেকট্রন একটাই, আমি যদি এই একটা ইলেকট্রনকে রেখে আরো উপরের দিকে যেতে থাকি, তাহলে আমার আস্তে আস্তে ইলেকট্রন চার্জ ডেনসিটি কমতে থাকবে। যেহেতু ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে, অতএব আমি ধরে নিলাম ইলেকট্রনটা এইখানে এরকম ক্লাউড হিসেবে আছে, অর্থাৎ এইখানে আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি এখনো আছে, কিন্তু ইলেকট্রন চার্জ ডেনসিটি ক্রমাগত কমতেছে, কমতে কমতে এরকম একটা সময় আসবে যেখানে গিয়ে আর হাইড্রোজেনের কোনো ইলেকট্রন চার্জ ডেনসিটি থাকবে না। অর্থাৎ আমি যদি বলি যে আমি এখানে নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে সর্বোচ্চ মানে পৌঁছেছিলাম, আস্তে আস্তে এরকম সর্বোচ্চ মানে পৌঁছেছি ইলেকট্রন চার্জ ডেনসিটি। এখন আমি এই প্রথম শক্তি স্তর থেকে যতই আবার আরো দূরে যাব, ততই আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি কি হবে, কমতে থাকবে। এবং সেই জিনিসটাকে আমরা এইভাবে দেখাই যে এই যে এরকম ইলেকট্রন চার্জ ডেনসিটি কমতে কমতে এরকম এক সময় কত আর ইলেকট্রন চার্জ ডেনসিটি পাওয়া যাবে না, অর্থাৎ ওই সময় 0 হয়ে যাবে। তো সেই জিনিসটাকে আমরা এখানে ডিসক্রাইব করেছি, যে এই যে প্রথমে আমি নিউক্লিয়াস থেকে যদি যাওয়া শুরু করি, তাহলে আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে এক সময় গিয়ে সর্বোচ্চ হয়, অর্থাৎ আমি শক্তি স্তরের কাছাকাছি পৌঁছে গেছি। এবং সেই শক্তি স্তর থেকে যখন আমি আরো বেশি দূরে যেতে থাকি বন্ড ডিস্টেন্স অনুসারে, তাহলে আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি ক্রমাগত কমতে থাকে এবং কমতে কমতে এক সময় গিয়ে কত 0 হয়ে যায়, তখন আর আমি ইলেকট্রন ওইখানে পাই না। ওকে, তাহলে এটা ছিল আমার হাইড্রোজেন এ অ্যাটমের ইলেকট্রন চার্জ ডেনসিটি। একইভাবে এটা হচ্ছে আমার হাইড্রোজেন বি অ্যাটমের ইলেকট্রন চার্জ ডেনসিটি। যেহেতু হাইড্রোজেন একই অ্যাটম, জাস্ট আমি নামটা চেঞ্জ করেছি, অতএব এইখানে এটা হচ্ছে সাই বি হোল স্কয়ার, অর্থাৎ ইলেকট্রন চার্জ ডেনসিটি কার, হাইড্রোজেন বি অ্যাটমের ইলেকট্রন চার্জ ডেনসিটি। তাহলে সেটাও কি হাইড্রোজেন এ অ্যাটমের ইলেকট্রন চার্জ ডেনসিটির অনুরূপ হবে, কারণ হাইড্রোজেন অ্যাটম তো সেম। তাহলে এটাও কি হবে, যে প্রথমে আমার যদি এবার এটাকে আমি হাইড্রোজেন বি অ্যাটম হিসেবে চিহ্নিত করি, তাহলে কি হবে, এই যে নিউক্লিয়াস থেকে আমি যতই শক্তি স্তরের দিকে যেতে থাকবো, ততই আমার কি ইলেকট্রন চার্জ ডেনসিটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে পেতে একসময় গিয়ে সর্বোচ্চ হবে, অর্থাৎ আমি তখন এই পজিশনে থাকবো। ওকে, এরপর আমি আরো যত যেতে থাকবো, এরকম আরো দূরে যেতে থাকবো, তখন কি আমার ইলেকট্রন চার্জ ডেনসিটি একেবারে কমতে থাকবে। সো কমতে কমতে একসময় কি 0 হয়ে যাবে, অর্থাৎ তখন আর আমি কোনো ইলেকট্রন চার্জ ডেনসিটি বা কোনো ইলেকট্রন খুঁজে পাবো না। ওকে, তাহলে এই দুইটা যে ত্রিভুজ আকৃতির গ্রাফ দেখা যাইতেছে, এটা হচ্ছে কি আমার হাইড্রোজেন অ্যাটমের জন্য গ্রাফ, হাইড্রোজেন অ্যাটমের জন্য। কিন্তু আমি তো আলোচনা করতেছি হাইড্রোজেন মলিকুলের জন্য সেই ইলেকট্রন চার্জ ডেনসিটিটা কেমন হবে, অর্থাৎ হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল থেকে যখন আমি মলিকুলার অরবিটাল পাবো, তখন ইলেকট্রন চার্জ ডেনসিটিটা আসলে কেমন হবে। ওকে,
তাহলে আমি যদি এখানে এটা হাইড্রোজেন এ অ্যাটম ছিল, এখানে যদি আমি হাইড্রোজেনের বি একটা অ্যাটম আঁকি, ধরে নিলাম এবার এই দুইজন একত্রিত হয়ে একটা হাইড্রোজেনের মলিকুল ফর্ম করছে, সেটা কি H2। তাহলে এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেন এ এর, এখানে আরেকটা ইলেকট্রন হাইড্রোজেন বি এর, এই দুইটা ইলেকট্রন একত্রিত হয়ে শেয়ার করে তারা একটা হাইড্রোজেনের মলিকুল ফর্ম করছে। তাহলে এটা হচ্ছে তাদের বন্ড ডিস্টেন্স, এটা হচ্ছে তাদের এই যে এই রেখাটা হচ্ছে তাদের বন্ড ডিস্টেন্স। ওকে, এখন আমি দেখবো যে হাইড্রোজেনের মলিকুল অবস্থায় তাদের ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কেমন হয়। তাহলে আমি এই অ্যাটম থেকে শুরু করি, এই অ্যাটম থেকে আমি যতই উপরের দিকে যেতে থাকবো, অর্থাৎ শক্তি স্তরের দিকে যেতে থাকবো, তত আমার ইলেকট্রন চার্জ ডেন্সিটি কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে, ইলেকট্রন চার্জ ডেন্সিটি বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তো এই যে এই গ্রাফে যদি আমি দেখি, হাইড্রোজেন ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত কি হতেছে? বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোজেন ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এরপর আমি দেখবো যে এইখানে আগে ইলেকট্রন ছিল একটা, কিন্তু মলিকুল হওয়ার কারণে এখন ইলেকট্রন হয়ে গেছে দুইটা, অতএব ইলেকট্রন চার্জ ডেন্সিটি অনেক বেড়ে গেছে। ইলেকট্রন চার্জ ডেন্সিটি অনেক বেড়ে গেছে। এই জন্য যেহেতু ইলেকট্রন চার্জ ডেন্সিটি বেড়ে গেছে, তাহলে এই কার্ভটাকে আমরা এইভাবে দেখেছি যে ইলেকট্রন চার্জ ডেন্সিটি এখন অনেক বেড়ে গেছে। এরকম আগে তো এখানে ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত কমতেছিল, ইলেকট্রন চার্জ ডেন্সিটি কমতেছিল। এখন কি এখানে দুইটা ইলেকট্রন হওয়ার কারণে আগে যেখানে একটা ইলেকট্রন ছিল এখন সেখানে দুইটা ইলেকট্রন, অতএব ইলেকট্রন চার্জ ডেন্সিটি অনেক বৃদ্ধি পেয়ে গেছে। সেটা হচ্ছে কি মলিকুলার অরবিটালে, হাইড্রোজেনের মলিকুলার অরবিটালে। এই জন্য আমরা সেই কাপটাকে এইভাবে দেখিয়েছি যে এখন আগে যেখানে কোনো ইলেকট্রন মাত্র একটা ছিল, এখন সেখানে ইলেকট্রন দুইটা, অতএব ইলেকট্রন চার্জ ডেন্সিটি বেড়ে গেছে। এই যে এই এক্সেস এর সাথে ইলেকট্রন চার্জ ডেন্সিটি। ওকে, তাহলে এখানে তো ইলেকট্রন হচ্ছে চার্জ ডেন্সিটি বেড়ে গেছে, অতএব আমরা এখন আবার এই শক্তি স্তর থেকে ক্রমাগত এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের দিকে যদি যেতে থাকি, তাহলে আমাদের ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত কমতে থাকবে, কমতে কমতে একসময় কত? জিরো হয়ে যাবে, অর্থাৎ একসময় গিয়ে আমরা আর কোনো ইলেকট্রন খুঁজে পাবো না। তো সেটাই আমি দেখিয়েছি যে এরকম একটা সর্বোচ্চ মানে ছিল, সেই সর্বোচ্চ মান থেকে ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত কমতে 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 একসময় কত হয়ে গেল? জিরো হয়ে গেল। সেটাই হচ্ছে আমাদের ওই গ্রাফ, যেই গ্রাফ দেখে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস ভয় পাই আসলে। তো এটা আসলে কিছুই না, জাস্ট হাইড্রোজেনের ইলেকট্রন চার্জ ডেন্সিটি অ্যাটমিক অরবিটালে কেমন ছিল, এবং সেখান থেকে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন চার্জ ডেন্সিটি মলিকুলার অরবিটালে কেমন হবে, এবং এটা আমরা কোন মলিকুলার অরবিটালের কথা চিন্তা করছি? বন্ডিং মলিকুলার অরবিটালের কথা চিন্তা করছি। অর্থাৎ এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমি বলতে পারি যে হাইড্রোজেনের বন্ডিং মলিকুলার অরবিটালে যে ইলেকট্রন চার্জ ডেন্সিটি সাই বি, এটা হচ্ছে পুরোটার উপর যদি আমি হোল স্কয়ার দেই, তাহলে সেই বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটিকে আমি এই কার্ভটার মাধ্যমে প্রকাশ করেছি। ওকে, তাহলে এটাকে সামারিটা কি, যে এই যে আমার হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল ছিল, এই যে একটা অ্যাটমিক অরবিটাল, এই আরেকটা অ্যাটমিক অরবিটাল, এই দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে আমি দুইটা মলিকুলার অরবিটাল পেয়েছি। এবং আমি এতক্ষণ আলোচনা করেছি যে এই যে হাইড্রোজেনের নিচের যে অরবিটালটা মলিকুলার অরবিটাল, যেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, এই বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কেমন সেটাই আমি প্রকাশ করেছি এই চিত্রের মাধ্যমে, এই গ্রাফের মাধ্যমে। ওকে, তাহলে আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি দেখলাম। এখন আমাদের দেখতে হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি। তাহলে আমরা এরকম আরেকটা ইকুয়েশন পেয়েছিলাম যে সাই এ ইজ ইকুয়াল সাই এ মাইনাস সাই বি, অর্থাৎ হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালের যেই ওয়েভ ফাংশন, সেই দুটো ওয়েভ ফাংশনকে যদি আমরা সাবস্ট্রাকশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেনের অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যাটমিক অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে হাইড্রোজেনের অথবা যে কোনো অ্যাটমের ওয়েভ ফাংশনটা কেমন হবে সেটাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করেছি। ওকে, এবার আমরা আগের মতোই করবো যে আমরা দুই পাশে স্কোয়ার করে দিব আমরা। তাহলে এই পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে কি হলো? সাই এ হোল স্কোয়ার, এবং এই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে? যে এই রশিটার উপর আমরা স্কোয়ার করে দিব, এই হচ্ছে রাশিটার উপর আমরা একটা স্কোয়ার করে দিব, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে সেটা হবে এ স্কোয়ার, যেটা হচ্ছে সাই এ হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে সাই বি হোল স্কোয়ার, মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ কে সাই এ এবং বি কে সাই বি। তাহলে আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে একটা স্কোয়ার করে দিলাম, দুই পাশে স্কোয়ার করে দেওয়ার ফলে আমরা এই ইকুয়েশনটা পেলাম, এবং যে ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন হিসেবে প্রেজেন্ট করেছি। এখন আমার এই যে সাই এ হোল স্কয়ার, এটা ইন্ডিকেট করতেছে যে কোনো অ্যাটমের অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন চার্জ ডেন্সিটি কেমন। সেটা হচ্ছে দুইটা অ্যাটমিক অরবিটালে ইলেকট্রন চার্জ ডেন্সিটির সমষ্টি অপেক্ষা কম। কতটুকু পরিমাণে কম? 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি পরিমাণে কম। এবং সেটাকে আমি এখানে দেখিয়েছি যে অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন চার্জ ডেন্সিটি কম হবে কাদের থেকে কম হবে? যে আমি যদি অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন চার্জ ডেন্সিটিকে যোগ করি, তাহলে এই যোগফল অপেক্ষা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কম হবে। এবং সেটাকে আমি দেখিয়েছি যে এইচ এ ফর হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালে যে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা ছিল সেটা হচ্ছে সাই এ হোল স্কয়ার, এবং এইচ বি হচ্ছে হাইড্রোজেনের যে বি নামক যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন চার্জ ডেন্সিটি ছিল সাই বি হোল স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা তো অলরেডি বন্ডিং
বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি গ্রাফ দেখেছি, এখন আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটির গ্রাফটা দেখব। তাহলে আমি এখানে যে দেখিয়ে নিয়েছি যে এ নামক হাইড্রোজেন এবং বি নামক হাইড্রোজেন একটা বন্ড করেছে, বন্ড করার ফলে তারা একটা মলিকুল ফর্ম করেছে। আমি আবারও বলি, আমি বারংবার হাইড্রোজেনের উদাহরণ দিচ্ছি, কারণ হাইড্রোজেনের উদাহরণ দিয়ে বোঝা সবচেয়ে সহজ। আমরা যদি হাইড্রোজেনের উদাহরণ দিয়ে বুঝতে পারি তাহলে বাকি যত অ্যাটম আছে সবগুলো আমরা নিজেরাই বুঝে ফেলতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমার সেই গ্রাফ। তাহলে এই গ্রাফ দিয়ে আমি কি বুঝতেছি, এই যে একটা কার্ভ আমি এঁকেছি, এই কার্ভটা হচ্ছে হাইড্রোজেনের যে অ্যাটমিক অরবিটাল ছিল এইচ এ, সেই অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে আমার সাই এ হোল স্কয়ার, অর্থাৎ হাইড্রোজেন এ নামক হাইড্রোজেনের যে ইলেকট্রন চার্জ ডেন্সিটি তার গ্রাফ। ওকে, এরপরে যে এই যে একটা কার্ভ দিয়েছি, এই কার্ভটা হচ্ছে বি নামক যে হাইড্রোজেন ছিল, অর্থাৎ সাই বি হোল স্কয়ার হবে বি নামক হাইড্রোজেনের যে ইলেকট্রন চার্জ ডেন্সিটি তার গ্রাফ। ওকে, তাহলে আমরা তো অ্যাটমিক অরবিটালের গ্রাফগুলো পেলাম। এখন আমরা দেখবো যে এই অ্যাটমিক অরবিটাল থেকে যে মলিকুলার অরবিটালটা ফর্ম হলো, সেখানে একটা অরবিটাল আছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। সেই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কেমন হবে। ওকে, তাহলে সেটাকে আমি প্রকাশ করেছি এই যে এই কার্ভটার মাধ্যমে, যে আমরা এখানে অলরেডি দেখিয়েছি যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি অবশ্যই কম হবে অ্যাটমিক মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি অপেক্ষা। এই জন্য আমরা প্রথমেই শুরু করেছি এই যে কম দিয়ে শুরু করেছি। আমার অ্যাটমিক অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি যেখানে এখান থেকে আমি শুরু করেছি, এখানে আগেই আমি কম দিয়ে শুরু করেছি এবং নিচে যে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা এখানে ছিল বেশি, সেখানে আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি এই যে কমে গেছে, এই সাপেক্ষে এই যে এতটুকু পরিমাণ কমে গেছে। এবং কেন কমে যাবে সেটা আমি দেখিয়েছি যে এই যে মাইনাস থাকার কারণে এই পরিমাণে ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা কমে যাবে। ওকে, সো কমে গিয়ে এইখানে এটা তো আমরা আগের গ্রাফে দেখেছি যে 0 থেকে ক্রমাগত বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে যায়, গিয়ে আবার কমতে থাকে। এখন আগের গ্রাফে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা এরকম একটা কার্ভ ছিল, কিন্তু এখানে আমরা কার্ভটা হচ্ছে জাস্ট এরকম, এই যে এমন একটা কার্ভ। তার মানে এখানে এমন একটা পয়েন্ট থাকা সম্ভব যে পয়েন্টে কোনো ইলেকট্রন চার্জ ডেন্সিটি থাকবে না। তো এই জিনিসটা আসলে কেমন, এটার জন্য আগে আমাদের একটা মলিকুলার ডায়াগ্রাম দেখে নিতে হবে। আমি ধরে নিলাম একটা হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার ডায়াগ্রাম। তাহলে এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল অ্যাটমিক অরবিটালে, এখানে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন ছিল অ্যাটমিক অরবিটালে। এখন এই দুটো ইলেকট্রন যাবে মলিকুলার অরবিটালে। তাহলে মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রন যায়, প্রথমে বন্ডিং মলিকুলার অরবিটালে যেহেতু এনার্জি কম, এই জন্য দুইটা ইলেকট্রন বিপরীত স্পিনে যাবে। এখন যেহেতু আর ইলেকট্রন অবশিষ্ট নাই, অতএব অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না। এখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রন না যায়, তার মানে 0 সংখ্যক ইলেকট্রন আছে, অর্থাৎ তার ইলেকট্রন চার্জ ডেন্সিটি অর্থাৎ সাই স্কয়ারের মান কত হবে, 0। তার মানে তার কোনো ইলেকট্রন চার্জ ডেন্সিটি থাকা পসিবল না। এই জন্যই আমরা এই কার্ভটাকে এখানে দেখিয়েছি যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0 হওয়াও পসিবল। এই জন্য আমরা এই পয়েন্টটাকে 0 হিসেবে দেখিয়েছি, এবং এই পয়েন্টটা হচ্ছে এই যে এন দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, এন ফর নোডাল পয়েন্ট। সো নোডাল পয়েন্টটা কি, নোডাল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0, অথবা আমরা বলতে পারি ইলেকট্রন চার্জ ডেন্সিটি ইজ 0। কোথায় 0, যে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের আশেপাশে এমন পয়েন্ট থাকা পসিবল যেখানে আমার ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0, এবং সেটাকে আমরা নোডাল পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করেছি। ওকে, তাহলে এই গ্রাফটা আসলে কি, যে আমরা দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল পেয়েছি। সেই অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা প্রথমে কি হয়, যদি ইলেকট্রন থাকে, সবসময় যে এখানে ইলেকট্রন থাকবে না এমন না। আমরা যদি হিলিয়ামের জন্য দেখি, তাহলে হিলিয়ামে কি হবে, এখানে দুইটা ইলেকট্রন আসবে, এখানে এরকম দুইটা ইলেকট্রন হিলিয়ামে, এখানেও দুইটা ইলেকট্রন, অতএব অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালেও কি দুইটা ইলেকট্রন যাওয়া পসিবল হবে। তো তখন তো তার ইলেকট্রন চার্জ ডেন্সিটি থাকবে। তো সেই অবস্থাটাই এখানে দেখানো হয়েছে যে প্রথমে কি ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত বাড়তে থাকে এবং একসময় গিয়ে কমে যায়। এবং আমরা দেখেছি যে হাইড্রোজেনের যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, সেখানে ইলেকট্রন অনেক সময় থাকে না। এই জন্য আমরা এটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেটা হচ্ছে আমাদের নোডাল পয়েন্ট, অর্থাৎ ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0। একইভাবে আমাদের এই কাপটা আবার হচ্ছে যখন বি অ্যাটমের দিকে যাবে বন্ড ডিসটেন্স সাপেক্ষে, এই যে বন্ড ডিসটেন্স সাপেক্ষে যখন বি অ্যাটমের দিকে যাবে, তখন আবার ইলেকট্রন চার্জ ডেন্সিটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে পেতে একসময় আবার কত হয়ে যায়, 0 হয়ে যায়। তো এই কার্ভটা আসলে যে প্রথম কার্ভটা দেখিয়েছি, ওটা যে বুঝবে, এটা আসলে বুঝার কথা যে এন, এখানে এই কার্ভে আসলে বুঝার যেটা দরকার সেটা হচ্ছে এন, যে আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল একটা নোডাল পয়েন্ট থাকা পসিবল, কারণ অ্যান্টি বন্ডিং অরবিটালে
অনেক সময় কি ইলেকট্রন না থাকলেও আমার মলিকুলার ডায়াগ্রাম হবে, যেটা আমি হাইড্রোজেনের জন্য দেখালাম যে হাইড্রোজেনে শুধু বন্ডিং অরবিটাল ইলেকট্রন থাকে, অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন থাকে না, এবং সেই সময় হাইড্রোজেনের অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0 হয়। এবং যখন কোনো অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0 হয়, অথবা যেই সব জায়গায় ইলেকট্রন চার্জ ডেন্সিটি পাওয়া যায় না সেই সব জায়গাকে আমরা নোডাল পয়েন্ট বলি, অর্থাৎ সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। এবং সেই গ্রাফটা এখানে দেখা হয়েছে যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে এমন একটা পয়েন্ট থাকা পসিবল যেই পয়েন্টে ইলেকট্রন চার্জ ডেন্সিটি বা সাই স্কোয়ারের মান 0 হবে, সাই স্কোয়ারের মান 0 হবে। এবং এই গ্রাফে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে এই যে নিচে যে গ্রাফটা, এই যে নিচে যে গ্রাফটা, যে শেপটাকে আমি এখানে অঙ্কন করেছি, এই শেপটা পুরোটাই হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের সাই এ হোল স্কয়ার, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি। এবং এটা কেন আগের দুইটার কার্ভের চেয়ে ছোট হইলো, আমি কেন আগের কার্ভের চেয়ে ছোট করে দেখিয়েছি, কারণ আমি অলরেডি ইকুয়েশনে বলেছি যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি সবসময় হচ্ছে অ্যাটমিক অরবিটাল ইলেকট্রন চার্জ ডেন্সিটি অপেক্ষা কম হবে। কি পরিমাণে কম হবে? 2 ইন্টু সাই এ ইন্টু সাই বি পরিমাণে কম হবে। সো এটাই ছিল লেকচার। আরেকটু যদি ক্লিয়ার করা যায় যে নোডাল পয়েন্টটা যদি আরেকটু ক্লিয়ার করা যায়, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার হাইড্রোজেনের একটা অ্যাটম, তাহলে হাইড্রোজেনের অ্যাটমের এইখানে একটা ইলেকট্রন থাকা পসিবল, তার মানে এইখানে ইলেকট্রন চার্জ ডেন্সিটি সর্বোচ্চ। আমি এইখান থেকে যতই নিউক্লিয়াসের দিকে যাব, নিউক্লিয়াসে যেহেতু ইলেকট্রন থাকা পসিবল না, অথবা আমি এই এই ইলেকট্রন থেকে আরেকটু এই শক্তি স্তর থেকে আরো দূরত্বে যেতে থাকি, তাহলে একসময় এমন একটা জায়গা আসবে যে জায়গায় আমার আর কোনো ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন চার্জ ডেন্সিটি থাকবে না, অর্থাৎ সেই জায়গাটাকে আমরা বলবো সেই সময় হচ্ছে নোডাল পয়েন্ট, অর্থাৎ ইলেকট্রন চার্জ ডেন্সিটি 0। ওকে, সো আজকের লেকচার এতটুকুই। ইনশাল্লাহ সামনে চেষ্টা করব মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। আমরা অলরেডি অনেক থিওরি পড়তেছি, আরো আমাদের থিওরি যদি পড়ার বাকি থাকে আমরা পড়বো। এরপর আমরা আমাদের যেটা হচ্ছে আসল টার্গেট, যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আসলে কি, সেই ডায়াগ্রামের দিকে আমরা আস্তে আস্তে যাব। সবাইকে ধন্যবাদ।